আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, যে ঘটনাকে কেন্দ্র করে শুধু পশ্চিমবাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল। পশ্চিমবাংলা তো বটেই, ভারতবর্ষ তো বটেই, গোটা বিশ্বে এই আরজি কর মেডিকেল কলেজে টনক লড়িয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার কাঁপিয়ে দিয়েছিল, গোটা পশ্চিমবাংলাকে অচল করে দিয়েছিল। সেই ঘটনার আবার পুনরাবৃত্তি দেখুন। কাঁচড়াপাড়া অভয়া মঞ্চের উদ্যোগে 2রা আগস্ট কাঁচড়াপাড়া কলেজ মোড়ে আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদী জনসমাজের আয়োজন করা হয়। উক্ত জনসমাবেশটি গণসঙ্গীত এবং প্রতিবাদী আবৃত্তির মাধ্যমে সূচনা হয়। এই দিন এই সভায় উপস্থিত ছিলেন আরজি কর কাণ্ডের প্রতিবাদী ডক্টর সুবর্ণ গোস্বামী, ডক্টর শতাব্দী মিত্র এবং ডক্টর তমনাশ চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ এবং অভিনেত্রী শ্রীলেখা মৈত্র সহ কাঁচড়াপাড়া অভয়া মঞ্চের সকল সদস্যরা। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই অভয়াকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলা অচল হয়ে গেছিল। মহিলাদের রাত জাগা কর্মসূচি হয়েছিল। শুধু এই পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ সহ বিশ্বের বাইরেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তবুও লজ্জা নেই এই পশ্চিমবাংলার কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তবুও লজ্জা নেই এই কলকাতার পুলিশ কমিশনার, তবুও লজ্জা নেই এই পশ্চিমবাংলার যে কলকাতা পুলিশ এবং পশ্চিমবাংলা পুলিশের। তারা তথ্য লোপাট করিয়েছেন এই মমতা ব্যানার্জির নির্দেশে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশকে দিয়ে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে শুধু দোষী সাব্যস্ত করেছে। কিন্তু যারা প্রকৃত দোষী, যারা এইরকম ভারতবর্ষের একজন ব্রিলিয়ান্ট ডক্টরকে হত্যা করলেন কর্মরত অবস্থায়, যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ঘটে না, এই পশ্চিমবাংলায় ঘটলো, তার আজ পর্যন্ত কোনো বিচার হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মহিলা হয়ে কি করে এখনো মুখ দেখাচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে, পশ্চিমবাংলার এই পুলিশ মন্ত্রী হিসাবে, যে একজন কর্তব্যরত অবস্থায় ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকে, তার তথ্য লোপাট করা হয়ে থাকে, যেটা ভারতবর্ষের কোন রাজ্যে হয় না, পৃথিবীর কোন দেশেতে হয় না। আমি এই অভয়ার কাণ্ডকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলার মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাঁকুড়া টিভির চিফ এডিটর, যেহেতু এর জন্য দায়ী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর জন্য দায়ী কলকাতা পুলিশ, এর জন্য দায়ী পশ্চিমবাংলার পুলিশ। আবার আমরা সকলে মিলে আসুন, ঝাঁপিয়ে পড়ি, অভয়ার বিচার চাই। কে অভয়ার সঙ্গে যারা প্রকৃত যুক্ত তাদের ফাঁসিকে আবার আন্দোলন শুরু করুন, দুর্বার আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে গোটা পশ্চিমবাংলা অচল হয়ে যাবে, সেটাই আবার শুরু করতে হবে। না হলে এই নির্লজ্জ অপদার্থ এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টনক লড়বে না। এমন দুর্বার আন্দোলন শুরু করতে হবে সকলে মিলে, যেন মমতা ব্যানার্জির এই গদিটা আবার নড়ে যায়, সেই নবান্নের চেয়ারটা যেন টলে যায়।
আর 2026-এর ভোটের প্রতিশোধ নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এর ভোটে হারিয়ে একবারে গঙ্গার জলে ছুঁড়ে ফেলতে হবে। সেটাই হবে অভয়া কাণ্ডের প্রকৃত প্রতিবাদ, প্রকৃত প্রতিশোধ। এই সারা পশ্চিম বাংলার সমস্ত মত যাবে মানুষের দখলে, এই প্রতিবাদী মানুষের দখলে। রাস্তায় বুঝে দিতে হবে, রাস্তাতেই বিচার ছিনিয়ে আনতে হবে, রাস্তার আন্দোলনে। কারণ এছাড়া আর কোনো রাস্তা নেই, রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কাজের প্রকল্পটাই বন্ধ হয়ে গেল। একটা সময় ইউপিএ সরকারের সময় সেই প্রকল্প আমাদের সারা দেশে গরিব মানুষের মুখে দুর্নীতি অন্ন সম্মানের সঙ্গে তারা কাজ করে খেতে খাবে, সেই জন্য তাদের মুখে হচ্ছে এই আইন আনা হয়েছিল। এই আইন থাকা সত্ত্বেও, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও শেষ আমার রাজ্যের শাসক আর কেন্দ্রের শাসক মিলে কাজ বন্ধ করে দিল। শিক্ষার এই অবস্থা, আবাস চুরি করছে, সমস্ত কিছু যখন চুরি হয়ে যাচ্ছে। মেডিকেল কলেজে শিক্ষা যারা টিম অফ দ্য সোসাইটি, আমরা তাই জানি যে যারা এন্ট্রান্স কঠিন পরীক্ষা সেটা দিয়ে পাস করে মেডিকেল কলেজগুলোতে ঢুকে পড়াশোনা করে, এরা বলেছে না এসব পড়াশোনা হবে না, তোলা দিতে হবে আমাদের, তবে তুমি পাস করে ডাক্তার হতে পারবে। তুমি কি ভুলেছো সেটা দেখার দরকার নেই, তোলা দিয়েছো কিনা, তোলা দিয়েছো তো তুমি ডাক্তার হয়েছো, তোমার ঘর আজকে তো কিভাবে আমরা জানি না। ভবিষ্যতে কাদের হাতে আমার আপনার প্রিয়জনের চিকিৎসা কাদের হাতে হবে আমরা জানি না। গত একটা প্রজন্মের পর প্রজন্ম এইরকম হচ্ছে যে যারা তোলা দিয়ে পাস করে হচ্ছে যে মানুষের চিকিৎসক ওনারাকে দিয়ে তৈরি করছে। জীবিতদের ভাবনা বাংলার জন্য 1997 সাল থেকে আমরা রামজিরাম ইউনিভার্সিটিতে গিয়ে কাজ করতাম, এইখানে জোগাড় করতেই যেতাম। মাল্টি চ্যানেল অ্যাক্টিভিটি 9 দশক থেকেই পশ্চিম বাংলায় আছে। আপনারা জেনে রাখুন, কিছু মানুষ আছে পেটুয়া মানুষ, দলের মুখপাত্র, জেল খাটা মুখপাত্র, তাদের কাজ হচ্ছে খুঁজে খুঁজে পশ্চিম বাংলায় ঘটে যাওয়া বিগত 100 বছর। তারা আকবরের সময়ও চলে যেতে পারেন, তারা চৈতন্যের সময় চলে যেতে পারেন, কিন্তু খুঁজে এনে বিষয়টা ঘটেছে বাংলাদেশে হয়েছে, এটাই তাদের চরিত্র। আমি বলছি আমাদের একটা অভিভাবক ছিল, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে যখন এখানে সরকার চলছে, যুবক যুবতীরা যারা পড়াশোনা করছেন পাশ করে তারা স্বপ্ন দেখতেন যে তাদের এলাকায় অন্তত তাদের জেলায় শিক্ষকতার কাজ তারা করবেন। আপনারা যদি শিল্পায়নের দিকে তাকান, আপনারা জানেন যে আগে কেন্দ্র রাজ্যের সমস্যা ছিল, তারপর সোমনাথ চট্টোপাধ্যায়, নিরূপম সেনের নেতৃত্বে সেগুলো যখন মিটল, আমরা 2007 সালে সিঙ্গুর বন্ধের পর 2011-তে গোটা দেশের মধ্যে শিল্পায়নে, আমি কথাগুলো কেন বলছি, আজকে পশ্চিমবাংলার অবস্থাটা একটা আস্থা করে পরিণত হয়েছে। এখানকার মানুষ এখন পেটের জোগাড়ের জন্য দিশেহারা, তাদের চোখে কোনো স্বপ্ন নেই। কিন্তু 2011-তে শিল্পায়নে, শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আমরা গোটা দেশের মধ্যে তৃতীয় স্থানে। আমাদের সেলাম জানাই, পুলিশ জানাই, অভিনন্দন জানাই যে 1 বছর ঘটনা ঘটার 1 বছর পরেও আপনারা সেই ঘটনার প্রতিবাদে খোলা আকাশের নিচে এখানে রাস্তা পাড়ে জড়িত করছে। যে ঘটনার আমরা প্রতিবাদ করেছি একটা খুন এবং ধর্ষণের ঘটনা, তো এই ঘটনা কি আগে কোনোদিন ঘটেনি, না অন্য কোনো রাজ্যে ঘটে না, অন্য কোনো কোথায় ঘটে না? অপরাধী কোন সরকার, আমি বিশ্বাস করি কোন সরকারের মাথা
নেতা মন্ত্রীরা কাউকে পাঠায় না যে হচ্ছে যাও গিয়ে ওকে অমুক জায়গায় কলেজে ইউনিয়ন রুমে বা হচ্ছে যে হাসপাতালে সেমিনার রুমে গিয়ে ফসল করে এটা পাঠায় না। তাই এই হত্যার যত যন্ত্রণা তার থেকে অনেক বেশি যন্ত্রণা আমরা অনুভব করি এই সরকার, এই পুলিশ, এই স্বাস্থ্য দপ্তরের নৃশংসতা দেখে। তারপর কোন রকম ভাবে যখন আর চাপা দেওয়া গেল না, আত্মহত্যা প্রমাণ করা যাচ্ছে না, এরকম নিয়ে পোস্টমর্টমে চলে যাওয়া গেল না, কিছু ছাত্র আরজিকর মেডিকেল কলেজের গর্জে উঠল আমাদের দিদি আত্মহত্যা করতে পারে না, আমরা দেখেছি। এবং তার মধ্যে কেউ কেউ সেই ঘরে হয়তো দেখেছে কিভাবে তার দেহটা রাখা আছে। তারা বলেছে আত্মহত্যা নয়, এর মধ্যে কিছু গল্প আছে, এর মধ্যে কিছু কাহিনী আছে। আমরা এখানে চাই, দেখতে চাই, তার মা বাবা আসবে, তারপর যা কিছু হবে। দেহকে যখন তুলতে পারলো না, চলে এলো পুলিশের সবচেয়ে বড় কর্তারা আরজিকর মেডিকেল কলেজে। এখনো ভুলে যাননি এবং মনে করেছে যে রাস্তায় থাকাটা আমাদের দরকার, তাই আজকে এরকম গরম বৃষ্টি উপেক্ষা করে এখানে এসে বসেছেন এবং আমাদের কথা শুনছি। আমরাও এই আন্দোলনের পথে আছি এবং আমরাও ভুলে যাইনি। আমরা শুরু করবো সেই 9 আগস্ট 2024। আরজিকর মেডিকেল কলেজ একটি সরকারি মেডিকেল কলেজ, সেটি একটি অত্যন্ত সুরক্ষিত জায়গা। সেখানে শুধু কোনো চিকিৎসক থাকেন না, সেখানে শুধু নার্স থাকেন না, সেখানে শুধু স্বাস্থ্যকর্মীরা থাকেন না, সেখানে রোগী, রোগীর বাড়ির লোক, রোগিনীরা, তাদের বাড়ির লোকেরাও থাকেন। স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা তো থাকেনি, তাদের কর্মক্ষেত্র। তাই একটি কর্মক্ষেত্র, একটি হাসপাতাল। যুদ্ধ হলেও হাসপাতালে কখনো বোমা ফেলা হয় না, যদিও আজকাল আমরা দেখছি সেসব মানছে না, প্যালেস্টাইনের যুদ্ধে মানছে না। কিন্তু সাধারণভাবে যুদ্ধেও কোনো হাসপাতালে বোমা ফেলা হয় না। হাসপাতাল একটি স্যাংচুয়ারি, একটি মানুষের একেবারে সবচেয়ে বেশি সুরক্ষিত জায়গা। সেরকম একটি সুরক্ষিত জায়গায় আমাদের ওই ফুটফুটে মেয়েটি, যে অনেক লড়াই করে ছোটবেলা থেকে তার মা বাবা অনেক আর্থিক যন্ত্রণা, সামাজিক বাধা পেরিয়ে সে একটি মেধাবী ছাত্রী, ডাক্তারি পাস শুরু করেনি, ডাক্তারি পাস করেছে। ডাক্তারি ছাত্রদের মধ্যে পরীক্ষা দিয়ে সে এমডিতে চান্স পেয়েছে। সে এমডি পড়ছিল, সেই এমডি পড়া অবস্থায় সে ডিউটি করছিল। ডিউটিরত অবস্থায় তাকে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণ করা হয়। সেই ঘটনাটি ঘটছে একটি সুরক্ষিত জায়গায়, যে জায়গাটি একটি সরকারি মেডিকেল কলেজ। আর তারপর কি দেখলাম আমরা? তার মা বাবাকে এই হত্যাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য প্রথমে তার মা বাবাকে ফোন করা হলো যে আপনার মেয়ে খুব অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে আসুন। ভাবুন, একমাত্র মেয়ে, যাকে এত কষ্ট করে বড় করেছে, এরকম মেধাবী, তার মা বাবা খবর পাচ্ছেন তার মেয়ে আগের দিন তো রাত্রিবেলা 11টার সময় সেই মেয়ে তাকে ফোন করে বলেছে, মা আমার খাবার চলে এসেছে। বলছি 7 দিন বাকি আছে, 7 দিন পরেই নয় যাবো। আমরা ওই হাজরা মোড়ে যাবো, কালীঘাটের ওইখানে বাবার ওই মিছিল করে। তো আগের বার যখন আমরা মিছিলে ওই আফটার কসবা ল কলেজে আমাদের যখন পুলিশ আটকে দেওয়া হয়েছিল, তো এইবারে আমার মানে আপনাদের যদি আটকে দেওয়া হয় আমরা কিছু শুনবো না।
আমরা কিছু মানি না। কালীঘাট অভিযান আছে অভয় মঞ্চের পক্ষ থেকে, সেখানে আপনি কালীঘাট অভিযান ওরমভাবে তো বলা হচ্ছে না, হাজরা মোড়ে জমায়েত হচ্ছে। সুতরাং এই কর্মসূচি তো আমি তৈরি করছি না, আমি থাকবো আমার মতো করে আমার প্রতিবাদ জানানোর জন্য। তারপরে যেদিকে যাবে সেদিকে, যেই স্রোতে যাবে সেদিকে যাবে। আপনি নারীদের বললেন আরো শক্ত হতে লড়াইয়ের দিকে, কিন্তু আমি সবাইকেই বলেছি, কিন্তু যেভাবে নারী আলাদা করে আমি নারীকে বলছি না, তো আমি মানুষকে বলছি যে মানে এখনো যদি আপনারা না জাগেন কবে জাগবেন। কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে নারী সুরক্ষার ক্ষেত্রে এক একদিন কথা বলছেন পুজোর সময় নিরাপত্তা বাড়াতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার স্বনির্ভর। আমি মুখ্যমন্ত্রী কি বলছেন না বলছেন আমার এত ফলো করার কোনো মানে এত টাইম নেই আমার ওনার কথাবার্তা ফলো করার জন্য। সুতরাং উনি অনেক কিছুই বলেন, প্রভু তো মিথ্যে কথা বলেন, প্রভু তো ভুল কথা বলেন। সুতরাং সেইটা দেখে তার পেছনে যারা বসেন, মুখ্যমন্ত্রীকে তেল মারলে তাদের জায়গাটা পাকা করার জন্যে তারা হাততালি দিতে পারেন। তারা সারদা, মা সারদা, মাদার টেরেসা, ভগবান, ঈশ্বর যা খুশি বলতে পারেন। আমার এরকম তো বিষয় নেই। সুতরাং আমি খুব একটা উনি কি বলছেন না বলছেন তাতে আমি খুব একটা আই এম নট এফেক্টেড। অপরাজিতা বিল, রাষ্ট্রপতির কাছ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপরাজিতা বিল পাস হয়েছে। আমার বক্তব্য আজকে এইগুলো কেন করতে হচ্ছে, আলাদা করে নারী সুরক্ষা এবং তার জন্যে কেন যারা অন্যায়টা করছে তাদেরকে একদম উচিত তো এখানে যদি কেউ কোনো মানে কিছু একটা করে তাকে ওইভাবে ওখানে টানিয়ে রাখো। পুলিশ যদি মানে অকর্মণ্য হয়, সরকার যদি অকর্মণ্য হয়, তখন মানুষ নিজের হাতে বিচারটা করতে পারবে, নিজের হাতে বিচারটা করতে হবে। এই যে আমি যখন স্টেজে বসে শুনছি যে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে, তখনও তার মুখে চকলেট আছে, এর দায় আমাদের, কারণ আমরা এই সরকারকে নিয়ে এসেছি যে একটা বাচ্চা একটা চকলেটের জন্যে তাকে এটা মানে ভুলিয়ে তাকে এটা করতে হবে। তারপরে আমরা এর জন্যে ওই বিল পাস কেন শাস্তিটা দিন না। শাস্তি এরা তো যারা এই ধরনের কাজকর্ম করছে, যারা খুন করছে, রেপ করছে এবং বুক ফুলিয়ে বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা দেখছে এই রাজ্যে তো শাস্তি হয় না। সিবিআই ধরতে পারলো না কেন? সেটা আপনিও যেই জায়গায় আছেন আমিও সেই জায়গায় আছি। আপনিও জানেন যে দিদি মোদি কুটুর হয়ে যায়, সব ওপর সেটিং হয়ে যায়। সুতরাং বাদবাকি তলার লেভেলে লোকজন মরে। সুতরাং এটা 100% এটা সেন্টার এবং স্টেটের। এটা না একটা অধঃপতন সারা পৃথিবী জুড়েই হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে। তার কারণ কিন্তু মানুষ। এটা তো এমনি সিস্টেম না। আমরা কি পাল্টাচ্ছি? একটা আঙুল অন্যদিকে তোলার থেকে মমতা ব্যানার্জি হোক, মোদি হোক, আর আঙুলগুলো নিজেদের দিকে আপনারা তুলুন যে আমরা কি পাল্টে গেছি, আমরা কি সমঝোতা করছি সিস্টেমের সাথে। আমরা সমঝোতা করছি বলেই তো এরা তো বার হয়েছে। আমরা ভয় পাচ্ছি তো এদেরকে। আমরা তো নিজেদেরকে বাবা আমার বাড়ির ছেলেটা যেন এটাই না করে, আমার বাড়ির মেয়েটা যেন ঝামেলায় না জড়ায়। সিবিআই ধরতে পারলো না কেন? সেটা আপনিও যেই জায়গায় আছেন আমিও সেই জায়গায় আছি। আপনিও জানেন যে দিদি মোদি কুটুর হয়ে যায়, সব ওপর সেটিং হয়ে যায়। সুতরাং বাদবাকি তলার লেভেলে লোকজন মরে। সুতরাং এটা 100% এটা সেন্টার এবং স্টেটের। এটা না একটা অধঃপতন সারা পৃথিবী জুড়েই হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে। তার কারণ কিন্তু মানুষ। এটা তো এমনি সিস্টেম না। আমরা কি পাল্টাচ্ছি? একটা আঙুল অন্যদিকে তোলার থেকে মমতা ব্যানার্জি হোক, মোদি হোক, আর আঙুলগুলো নিজেদের দিকে আপনারা তুলুন যে আমরা কি পাল্টে গেছি, আমরা কি সমঝোতা করছি সিস্টেমের সাথে। আমরা সমঝোতা করছি বলেই তো এরা তো বার হয়েছে। আমরা ভয় পাচ্ছি তো এদেরকে। আমরা তো নিজেদেরকে বাবা আমার বাড়ির ছেলেটা যেন এটাই না করে, আমার বাড়ির মেয়েটা যেন ঝামেলায় না জড়ায়, এই করছি তো। দিদি কোথাও কি শিক্ষার কোনো রকম কিছু ইয়ে দেখছেন? মানে মানুষকে শিক্ষিত করতে গিয়ে কোনো রকম আমার কোনো দায় নেই মানুষকে শিক্ষিত করার। আমি তাকে অ ক খ শেখাতে পারবো না। মানুষের যদি এত কিছু দেখার পরেও সে শিক্ষিত না হয়, তাহলে আমরা ডিজার্ভ করি।
তাহলে বলতে হবে আমরা ডিজার্ভ করি অভয়া, আবার আরেকটা নাম দেব, আবার আরেকটা এরকম কিছু কমপ্লিট করি আমি একটা, আবার এই জিনিসগুলো হবে, তাহলে উই ডিজার্ভ দিস গভর্নমেন্ট। তো আপনি বলছেন আমাদেরকে হিংস্র হয়ে হাত মুচকে, হিংস্র নয়, আমি হিংস্র বলছি না। আমি হঠাৎ করে তুমি কিছু করোনি আমি তোমার হাতটা মুচকাতে যাবো কেন? তুমি যদি আমার বা আমার মেয়ের গায়ে হাতটা দাও তাহলে আমি তোমার হাতটা কেটে দেবো। তোমার হাতটা শুধু মুচকাবো না, তোমার হাতটা কেটে তোমার পকেটে পুড়ে দেবো। আমি জানি না, আপনারা জিজ্ঞাসা করুন। আপনারা যারা এদেরকে অনেক প্রেস দেখেছি, অমুক দিদি তমুক দিদি, এদেরকে শাঁখ বাজাচ্ছে, তারপরেও তারা কি বলবো বলুন তো? এটা তো প্রত্যেকের সিস্টেমের পার্ট একটা। তো এদেরকে আপনারা এখনো মাথায় করে রেখে দিয়েছেন। আর এই যে শিক্ষকরা রাস্তায়, ডাক্তারদের বদলি হচ্ছে, আমি এই কথাগুলো বলছি বলে এই সারা বছরে আমি একটাও কাজ করিনি। আমি কি আটকে রয়েছি তার জন্যে? নাকি আমি ভাবছি না না কি আমার কাজ চলে যাবে তাহলে আমিও কম্প্রোমাইজ করবো না? গাইডলাইন কি আপনার নিজের মধ্যে গাইডলাইন নেই? আপনি বোঝেন না কোনটা ঠিক কোনটা ভুল? আমাদের প্রত্যেকের মধ্যে সেটা আছে। কেউ মানে কোনো বাচ্চা না জন্মে ক্রিমিনাল হয় না, সিস্টেম তাকে ক্রিমিনাল করে। বাট চাইল্ডহুড থেকে তার কমপ্লিট করি আবার, প্লিজ আপনি তাড়াহুড়ো করবেন না, বলছি আমি পালাচ্ছি। তো পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যদি একটা বাচ্চা বেড়ে ওঠে, সে যদি দেখে তার বাবা ঘুষ দিচ্ছে বা ঘুষ নিচ্ছে, সে যদি দেখে তার মা তার বেড়ে ওঠার জন্যে বা তার ভালো ঠিক করার জন্যে পাড়ার কাউন্সিলের বাড়িতে যাচ্ছে রাতে, তাহলে সে তারাই শিখে বড় হবে। সুতরাং নিজের বাড়িটা নিজেকে আগে পরিবর্তন করতে হবে, নিজেকে আগে সেই জায়গাটায় মেলে ধরতে হবে যে আমি অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করব, যতটুকু ক্ষমতা আমার, যতটুকু আমি বলবো আমি করবো না, আমি এই সিস্টেমের সাথে আমি তাল মিলিয়ে চলবো না। কি করবে? ক্লাবগুলোকে 1,10,000 করে দিল, বলে দিয়েছি আমি কথা। কিন্তু একটা ঘটনা বিচার পাচ্ছে না, আর একটা ঘটনা করে যাচ্ছে। কিছু করো না তোমরা, এই ক্লাবগুলোকে বলো না যে এরপরেও কি আপনারা 1,10,000 টাকা হাত পেতে নেবেন, বা তোমরা বয়কট করো না সেই ক্লাবগুলোকে। না আমার বাড়ির বউরা সেই ক্লাবে গিয়ে অঞ্জলি দেবে না, আমার বাড়ির বাচ্চারা ওই ক্লাবে পুজো দেখতে যাবে না, তো তোমরাও যাবে। অঞ্জলি ডাক এসছে চলো ক্লাবে, তোমাদের নিজে থেকে ভাবতে হবে। কেউ তো গাইডলাইন করে দেবে না যে এই ক্লাব নিচ্ছে আমরা যাব না, এই ক্লাবকে আমরা বললাম অ্যাবান্ডন করলাম যে আমরা যাব না, আমরা ব্যান করলাম। তো সেটা তো তোমরা করছো না। সব কিছু তো একদম গুলিয়ে ঝিনুক দিয়ে খাইয়ে দেওয়া যাবে না। তো আমার ভেতরে যদি এই বোধগুলো হয়, আমি কেন এক্সপেক্ট করবো না তোমার মধ্যে হোক? তাহলে সেটিং যতদিন থাকবে ততদিন স্থিতি। এই যে নারী নির্যাতন, আমি অভয়ের কথা বলছি না, ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তো এইটা প্রতিহত করা যাবে কিভাবে? দেখুন, এই নারী নির্যাতন যত ঘটছে, শাসকের কি ভূমিকা, সরকারের কি ভূমিকা, প্রশাসনের কি ভূমিকা, সেইটা হচ্ছে বড় কথা। প্রশাসন যদি মনে করে যে অপরাধীদের ধরে শাস্তি দেবো, দৃষ্টান্তমূলক শাস্তি দেবো, বাকি অপরাধীরা তাহলে সাহস পায় না, আরও 10টা অপরাধ তাহলে ওখানে আটকে দেওয়া যায়। আমাদের যদি শাসক এবং সরকার যদি মনে করে যে হচ্ছে অপরাধীদের পক্ষ নেব, আমি অপরাধীদেরকে অপরাধ করতে উৎসাহিত করব, তাহলে এই ধরনের ঘটনা বেড়েই যাবে। ফলে বুঝতেই পারছেন যে কি করণীয়। তো করণীয় যে তাতে যে বুদ্ধিজীবী সমাজ বা চিকিৎসক সমাজ, শিল্প সাহিত্যিক সমাজ, তাদের কি ভূমিকা থাকতে পারে? তাদের আলাদা করে কটা বুদ্ধিজীবী, কটা চিকিৎসক কোনোদিন সমাজ বদল করতে পারে না। সমাজ বদল করে খেটে খাওয়া মানুষ, সেটা তারাই সংখ্যায় বেশি। তারা কি ভাবছেন, শ্রমিক কি ভাবছেন, কৃষক কি ভাবছেন, যারা কাজ করে খান তারা কি ভাবছেন, তারা যা ভাবছেন সেটাই সেই মতো করেই হবে। তারা যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তারা বিদ্রোহ ঘোষণা করে, তাই হবে। এই যে বাংলা সংস্কৃতি, এই যে পুজো, লৌকিক উৎসব, এটা কি আপনি মনে করছেন না একটা আকশনে বা নিলামে চলে গিয়েছে? তাই নিলামে চলে যাচ্ছে। শুধু তাই নয়, এটা হচ্ছে যে এই যে প্রতিবাদের আওয়াজ, এই 9ই আগস্ট 14ই আগস্ট যে আওয়াজ, আকাশ গগন বিদীর্ণ যে আওয়াজ হবে আবার সারা রাজ্য, পাহাড় থেকে সাগর, সেইটাকে ঢেকে দেওয়ার জন্য আরও কটা ডিজে বাড়তি যাতে ভাড়া করতে পারে, আরও কটা ঢাকি যাতে বাড়তি ভাড়া করতে পারে পুজো কমিটিগুলো, সেই ব্যবস্থা করবার জন্য আরও 30,000 টাকা অনুদান বাড়িয়ে দাও। সেটা তো বাড়ানো ঠিকই আছে, কিন্তু আপনি বাড়ানোর প্রক্রিয়া দেখুন না, এই যে দরটা উঠছে 85,000, 90,000, 1 লাখ, এই যে সংস্কৃতি, জনগণের করের টাকা,
সেটাকে যেভাবে নিলাম করে করা হচ্ছে যেন কারোর মনে হচ্ছে পৈতৃক হুন্ডি থেকে হচ্ছে যেটা কেউ টাকা দিচ্ছে না, এরকমটা মনে হচ্ছে। খাটের তলাতে নোট থেকে টাকা দিলে আমাদের বলার কিছু ছিল না, খাটের তলায় নোটের পাহাড় জমে আছে আমরা দেখেছি, সেখান থেকে দিলে বলার কিছু ছিল না। কিন্তু জনগণের করের টাকা জনগণকে জবাব দিতে হবে তো, যে হচ্ছে কেন খরচ করছি, কোথায় খরচ করছি, ক টাকা খরচ করছি, কি পদ্ধতিতে খরচ করছি, সে জবাব তো দিতেই হবে। বাংলার মেয়েরা নারীরা নির্যাতিত হচ্ছে, আপনি বলছেন বাংলা ভাষা আন্দোলন, বাঙালির জন্য আন্দোলন, এটা কি পর্যায়ে, এটাকে আপনি কি চোখে দেখছেন? এই তো কথা, যে বাংলা ভাষা আন্দোলন এইসব বলে তো লাভ নেই। ভাষা আন্দোলন কি কোন ভাষা আমরা শুনছি? আমরা তো একের পর এক নতুন নতুন কী সব বাংলা শব্দ শুনছি যেগুলো অভিধানে খুঁজে পাই না। ফলে তারা ভাষা আন্দোলন, আর ভাষা আন্দোলন তো শুনছি যারা ভাষা আন্দোলনে যারা অশ্লীলতম ভাষা বলছেন তাদেরকে সাংগঠনিকভাবে উনি উচ্চ পদ দিচ্ছেন, এটাও তো আমরা দেখছি। বীরভূমে গিয়ে তো দেখে এলাম, মানে কদিন আগে হচ্ছে মুখ্যমন্ত্রী গিয়ে দেখলাম দলীয়ভাবে কারোর একটা প্রমোশন ঘটিয়ে দিয়ে এলেন, তার মুখের ভাষা তো শুনেছেন আপনারা, সারা বিশ্ব শুনেছে। আবার এই মুর্শিদাবাদের এক নেতার ভাষা শুনছি কদিন আগে। ফলে হচ্ছে যে এরা করবেন ভাষা আন্দোলন, আর এই ভাষা আন্দোলনের নাম করে আসলে বাঙালি শুধুমাত্র বাঙালি বলেই বাঙালিকে ভালোবাসবে না, চোর বাঙালি, দর্শক বাঙালি, খুনি বাঙালি, লুটেরা বাঙালি, তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের হচ্ছে তাদের বিরুদ্ধেই আমাদের দাঁড়াতে। আরজি করের পরে কিন্তু আবারও দেখা গেল পরপর ঘটনা, তারপরে দিনের দিন ক্রমশ বাড়তেই রয়েছে এরকম ঘটনা। বাড়বেই তো, আরো বাড়বে। যদি অপরাধী বান্ধব প্রশাসন থাকে তাহলে অপরাধীরা উৎসাহিত হচ্ছেন, অপরাধীরা ভাবছেন যে হচ্ছে, অপরাধীরা বলছে কি আমি আরজিকর করে দেবো, এটা বলছেন বিভিন্ন জায়গায় গিয়ে। আরজিকর করে দেবো মানে কি? মানে হচ্ছে খুন করে, ধর্ষণ করে, এমনভাবে পুলিশের সাহায্য দিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দেবো যাতে কোনোদিনও আসল অপরাধীরা ধরা না পড়ে। তো এই নতুন মডেল তো প্রশাসন উপহার দিয়েছে সমাজ বিরোধীদের, তাহলে বাড়বে না তো কমবে? তাহলে কি আরজিকর কাণ্ডে পুলিশ প্রশাসন একভাবে প্রমাণ লোপাট করেছে, এটাই বলতে চাইছি? পুলিশ সাহায্য করেছে তথ্য প্রমাণ লোপাট করতে, তো আমরা প্রথম দিন থেকে বলছি, তো নতুন কিছু বলছি। অন্যদিকে পুলিশ আর সিবিআই এর ভূমিকাটা কি? পুলিশ আর সিবিআই এর ভূমিকা হচ্ছে পরস্পরের পরিপূরক। পুলিশের যে তদন্তের নামে যে নাটক কলকাতা পুলিশের, সিবিআই সেটাতেই শিলমোহর দিয়ে জেরক্স কপি তার জমা দিয়ে দিয়েছে। সিবিআই আলাদা কিছুই করেনি, তার কারণ সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হচ্ছে যে নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রীর দপ্তর জানেন, প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী, কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক, উভয়ের যে গোপন আতাত সে মানুষের কাছে এখন পরিষ্কার। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজের যে সুপার ছিলেন, তাকে এই আরজিকর কাণ্ডের যে মূল ঘটনা, সেই ঘটনায় কোনো পদক্ষেপ না নিয়ে দেখা গেল দুর্নীতি কাণ্ডে সিবিআই অ্যারেস্ট। না, দুর্নীতি তো একটা তার পিছনে বড় কারণ। তো এই ঘটনা, এই যে পরিবেশ, অপরাধের পরিবেশটা তৈরি করা হয়েছে দুর্নীতির মাধ্যমে। এই দুর্নীতির সঙ্গে খুন ধর্ষণের যোগাযোগ আছে, এটা তো আমরা প্রথম দিন থেকে বলছি। এইটা সিবিআই এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল না কেন? সেই জন্য আমরা গতকাল গেছিলাম, কিন্তু সেখানে সিবিআই অফিসাররা ছিলেন না। আমরা জানি না সিবিআই অফিসাররা আদৌ সাপ্লিমেন্টারি চার্জশিট কোনোদিন দেবে কিনা। তার কারণ হচ্ছে যে কেন্দ্রের সরকার চায় না যে রাজ্য সরকার বিড়ম্বনায় পড়ুক, এটা কখনো চায় না। দেখা গেল আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? রাস্তা, একমাত্র রাস্তার আন্দোলনকে তীব্রতর করা ছাড়া আর কোনো রাস্তা। দেখা গেল আপনাকে এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, অথচ সন্দীপ ঘোষকে কিন্তু তিনি যখন সন্দীপ ঘোষকে আরজিকর থেকে ন্যাশনালে প্রিন্সিপাল করা হয়, বারবার ট্রান্সফার করার পরেও তিনি ফিরে এসেছেন, এটাকে কি ফিরে এসেছেন? মুর্শিদাবাদে তিনি জয়েন করেননি, আরজিকরে ফিরে এসেছেন, আবার তাকে ন্যাশনালের প্রিন্সিপাল করা, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দিলাম। কিন্তু আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আমরা যারা মেরুদণ্ড সোজা রেখেছি, আমরা যারা হচ্ছে যে চুরি, দুর্নীতি, খুনি দর্শকদের বিরুদ্ধে কথা বলছি, বিচার চাইছি, তাদেরকে হচ্ছে যে দূরতম স্থানে বদলি করা। সরকার চাইছিল যে বোধহয় মহাকাশে পাঠিয়ে দিই বা ভুটানে বা চীনে পাঠিয়ে দিই, সরকারের জুরিসডিকশনের বাইরে বলে সেটা পারছে না। তাই যত দূরে সম্ভব তত দূরে মসজিদ অব্দি। আমরা এর জন্য কোনো সমস্যা, আপনি যেটা প্রশ্ন করতে চলেছেন তার উত্তর দিয়ে দিই। এটা আমার কাছে তো পুরস্কার এবং আমার লড়াইয়ের স্বীকৃতি বলেই মনে করি আমি। এটাকে কোনো হচ্ছে যে খারাপ কিছু বলে মনে করছি না। আর কারণ হচ্ছে যে লড়াই আমরা দিয়েছি শাসকের চোখে চোখ রেখে, তার তো একটা পুরস্কার এবং স্বীকৃতি শাসকের তরফ থেকে মিলল, যে হচ্ছে যে হ্যাঁ, এরাই সামনে থেকে হচ্ছে বিচারের দাবিতে মানুষকে সংগঠিত করেছিল। 14ই আগস্টের পর কি হবে? 14ই আগস্ট অব্দি হোক, তারপরে 14ই আগস্টের পরে যা হবে, মানে এইটা কর্মসূচি চলতে থাকবে যতদিন না বিচার হয়েছে। বিচার মানে হচ্ছে যে বিচার বলতে ওই পানিহাটির একটা পরিবারের বিচার নয়, অভয়ার বিচার মানে আমাদের প্রত্যেক বাংলার মেয়ের, ঘরে ঘরে বাংলার প্রতিটি মেয়ের, আমার মেয়ের বিচার চাই, আপনার মেয়ের বিচার চাই। আপনার মেয়ের সুরক্ষা, আমার মেয়ের সুরক্ষা যতদিন না নিশ্চিত হয়েছে ততদিন এই লড়াই চলবে। পশ্চিমবাংলায় যতদিন না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচারের পরিবেশ যতদিন না ফিরে এসছে, দুর্নীতির শিকড় যতদিন না উঠতে ফেলা গেছে, ততদিন আপনি লড়াই। অন্যদিকে একজন সরকারি অফিসার যদি ট্রান্সফার হয়,
সে যদি জয়েন না করে তার উপর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এই বেলায় কেন সরকার পদক্ষেপ নিল না? হ্যাঁ, সেটাই তো সরকার তো সরকারি অপরাধী বান্ধব সরকার হলে আর হচ্ছে যা হবার তাই হচ্ছে। ডাক্তারদের উপরে কিন্তু আক্রমণ একটা সাধারণ ডাক্তার শুধু না, ডাক্তারদের উপরে আক্রমণ ডাক্তাররা সামলে নেবে। ডাক্তারদের উপরে আক্রমণ করে গরিব মানুষের পেটে লাথি মারছে। 100 দিনের মজুরিটা যে চলে গেল সেটা নিয়ে কথা বলুন। ডাক্তারদের একটা বদলি করে কি যায়, কি আলাদা করবে? হচ্ছে যে ডাক্তারদের উপর আক্রমণ ডাক্তাররা সামলে নেবে। ডাক্তার আর সমাজে কজন আছে? গরিব মানুষের উপরে আক্রমণ, গরিব মানুষ যাদের সহায় সম্বলহীন তাদের উপরে আক্রমণ হচ্ছে। তাদের হচ্ছে 100 দিনের মজুরি চলে যাচ্ছে, তাদের ওই 1000 টাকা ভাতা নিতে গেলে তার জন্য কাটমানি দিতে হচ্ছে। সেইটাকে হচ্ছে যে আমাদের কাছে চারিদিকে যখন এত দুর্নীতি, তখন লোকসভায় আলোচনা হচ্ছে সিঙ্গারার দাম কত হবে সেটা নিয়ে, কি বলবেন? হ্যাঁ, ওই লোকসভা বিধানসভা এই জায়গাতেই চলে গেছে। এখন সিঙ্গারার দাম নিয়ে আলোচনা হবে, আর এমএলএ এমপিদের মাইনে বেতন বাড়বে, আর সারা দেশে হচ্ছে আম্বানি আদানিদের সম্পত্তি বাড়বে, আর সারা দেশের মানুষ হচ্ছে যে দেশে বামুন শিশুর সংখ্যা বাড়বে, ক্রমাগত অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বাড়বে, ক্ষুধা সূচকে ভারত নামবে। এটাই হচ্ছে চলবে এই সরকার যে কেন্দ্রে এবং এই সরকার রাজ্যে যারা রয়েছে তাদের আমলে এটাই দস্তুর হয়ে গেছে। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিমবাংলার একটি হাড়হিম করা খবর। যুব কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুমধুমার ধর্মতলা চত্বর। উত্তেজনা ছড়ালো নিউ মার্কেটের কলকাতা কর্পোরেশনের সামনে। বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে রাজভবন অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস। এদিন ওয়েলিংটন থেকে 100 বিশাল মিছিল রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয়। এদিনের এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন যুব কংগ্রেস কর্মী আসিফ রেজা, অর্ঘগণ, হাবিবুর রহমান। মিছিল নিউ মার্কেট চত্বরে আসতেই পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। পুলিশের সাথে যুব কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি হয়। পুলিশ বলপূর্বক টেনে হিঁচড়ে এই যুব কংগ্রেস কর্মীদের পিজন ভ্যানে তুলেন। এখানে একটা প্রশ্ন, যেখানে এই পশ্চিমবাংলার পুলিশ, এই কলকাতার পুলিশ, এই তৃণমূল নেতা, সেই বীরভূমের তৃণমূল নেতা, গরু চোর, কয়লা চোর, বালি চোর, যিনি জেল খেটে এসছেন, তিনি যখন থানার আইসিকে এবং এই আইসির মা এবং বউকে কদর্য বাতায় ফোনে গালাগালি করেন, যার রেকর্ড ভাইরাল হয়েছিল, তাকে গ্রেপ্তার করতে পারে না, তাকে জেলে পাঠাতে পারে না। এমনকি এই পুলিশ মন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পর্যন্ত পুলিশকে নির্দেশ দিতে পারেন না। এই পশ্চিমবাংলার চটিচাটা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ নির্দেশ দিতে পারেন না অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে। এত বড় অন্যায় করা সত্ত্বেও সেখানে দেখা যায় এই পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিরোধীরা কোনো আন্দোলন করলে পুলিশ সেখানে ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে নির্মম অত্যাচার চালায়, লাঠিচার্জ করে, বুটে করে পিষে মারে, টেনে হিঁচড়ে তাদেরকে পিজন ভ্যানে তুলে, এমনকি মহিলা কর্মীরা যদি থাকে কোনো বিরোধী রাজনৈতিক দলের, তাদেরকে টেনে হিঁচড়ে তাদের শ্লীলতাহানি পর্যন্ত করে থাকে এই পশ্চিমবাংলার পুলিশ, এই দলদাস পুলিশ, এই মমতা ব্যানার্জির চটিচাটা পুলিশ, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পশ্চিমবাংলার পুলিশ এবং কলকাতার পুলিশ, এমনকি পুলিশ কমিশনার পর্যন্ত অপদার্থ পশ্চিমবাংলার, যিনি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারেন না। আমি এই পশ্চিমবাংলার মানুষের হয়ে, পশ্চিমবাংলার বিরোধী দলগুলোর হয়ে এই বাঁকুড়া টিভির মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই পশ্চিমবাংলার
অপদার্থ পুলিশকে রেয়াত করবেন না, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যেখানেই পুলিশ ঝামেলা করতে আসবে সেখানে পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ুন। যেখানে রুখা হোক আমরা আমাদের শক্তি প্রয়োগ করবো আজকে, কারণ বাংলার অস্মিতার বিষয়, বাংলার হচ্ছে যে একটা হচ্ছে স্বাধীনতার বিষয়, বাংলার ভাষার স্বাধীনতার বিষয়, আমরা কোনোভাবে এটা মেনে নেব না। আমরা আমি জারিয়াতুল হোসেন, পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ। আমরা বলতে চাই বাঙালির যে জাতিসত্তা আপনার বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমরা আজকে হচ্ছে যে এই আন্দোলন সংগ্রাম আমরা করছি, যাতে বাঙালিদেরকে কোনোভাবেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেয়, সেই হচ্ছে বিরুদ্ধে আমাদের হচ্ছে যে আন্দোলন আজকে। দেখুন, আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে আজকে যে আমরা রাজভবন অভিযান করছি, এই রাজভবন অভিযানে আমরা আমাদের হচ্ছে যে বক্তব্য খুব পরিষ্কার যে আগামী দিনে যদি বাঙালিদের উপর এই ধরনের অত্যাচার চালিয়ে যায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে, আমরা আগামী দিনে এই বৃহত্তর আন্দোলন হচ্ছে যে আমরা আজকে আমরা গভর্নরের কাছে দাবি করছি যে অবিলম্বে বাঙালিদের উপর অত্যাচার রাজ্যগুলোতে বন্ধ করতে হবে। যদি প্রশাসন আমাদের উপর বল প্রয়োগ করে তাহলে আমরা আমাদের শক্তি প্রদর্শন করব, একথা আমরা আপনাদের বারে বারে বলছি। আমাদের যেখানে রুখা হোক আমরা আমাদের শক্তি প্রয়োগ করবো আজকে, কারণ বাংলার অস্মিতার বিষয়, বাংলার হচ্ছে যে একটা হচ্ছে স্বাধীনতার বিষয়, বাংলার ভাষার স্বাধীনতার বিষয়, আমরা কোনোভাবে এটা মেনে নেব না। আমরা আমি জারিয়াতুল হোসেন, পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ। लोगों पर आप जुल्म करेंगे तो याद रखिए, यहाँ हिंदू मुस्लिम सिख ईसाई हर धर्म में हर पर्व पे साथ खड़े रहते हैं। इस आपदा की घड़ी में भी हिंदू सिख ईसाई सारे लोग मिलकर हमारे लड़ाई लड़ेंगे और इसको जीवन खत्म करेंगे। पूरे हिंदुस्तान से नरेंद्र मोदी की सरकार ये चाहती है कि गरीब जनता जो है वो वोट का राइट खत्म हो जाए उनका, और ये उद्योगपति को सिर्फ देना चाहते हैं। लेकिन जब तक हिंदुस्तान में कांग्रेस पार्टी है, जब तक हिंदुस्तान में राहुल गांधी है, हिंदुस्तान के गरीब लोगों का कभी भी अधिकार हनन नहीं होने देंगे। इसकी लड़ाई हम लोग लड़ रहे हैं। और आज जो बंगाली भाषा पर जिस तरीके से हमला किया जा रहा है, बंगाली भाषा को बांग्लादेशी बोलकर जेल में डाला जा रहा है, तो मैं इस सरकार से सवाल करता हूं कि भारत का सीमा किसके रक्षा में है? होम मिनिस्टर असफल है, बीएसएफ आपके अंडर में है, सीआईएसएफ आपके अंडर में है, तो फिर आप असफल है इस देश की सुरक्षा करने में। पहलगाम में लोग मारे जाते हैं, पाकिस्तान से टेररिस्ट अंदर आ जाता है, बांग्लादेश से घुसपैठी अंदर आ जाते हैं, लेकिन ये होम मिनिस्टर, इसकी सरकार, निकम्मी सरकार, इसी तरीके से भी ये भारत की रक्षा करने के लायक नहीं है। পুলিশ কমিউনিটি আছে, পুলিশ কিছু পুলিশ ভালো আছে, জলে না খাওয়াচ্ছে, কিন্তু ওরা তো বিজেপির ভুল নীতির বিরুদ্ধে ওরা গভর্নর হাউসকে গভর্নরকে पुलिस अब बीजेपी का काम कर रही है, पहले टीएमसी का करती थी, अब बीजेपी का भी दलाली कर रही है। हम लोग भी अभी अरेस्टिंग देंगे, उनको रोकना है रोक ले। हम लोग का मसला था कि हम लोग को गवर्नर हाउस तक जाना था, हम लोग को यहाँ पर क्यों रोक लिया गया? गवर्नर हाउस यहाँ से अभी भी 1-1.5 किलोमीटर दूर है, तो हम लोगों को क्यों रोक लिया गया? पुलिस से सवाल है। बिल्कुल
हुक्म दे रही है, आज का जो रवैया है पुलिस का, पुलिस बंगालियों के ऊपर अत्याचार दे रही है। उसके साथ जो बाहर में मार हो गए, गवर्नमेंट कहाँ गई? কলকাতার পুলিশ, বাংলার পুলিশ, বাংলার নাগরিকদের ওপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ করছি আমরা রাজ্যপালের কাছে। রাজভবন অভিযানের মধ্যে দিয়ে আপনারা কেন আমাদের মিছিলটাকে এখানে আটকা দিচ্ছেন? আমরা এই বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। আপনাদের বাংলার পুলিশদের, পশ্চিমবঙ্গের পুলিশদের, কলকাতা পুলিশদের আমরা বলবো যে রাজভবন অভিযানে আমাদের আজকে যেতে দিন। এইখানে আপনারা আজকে দিয়ে বাংলার সঙ্গে দিদি এবং মোদির মধ্যে যে সমঝোতা রয়েছে, দিদি এবং মোদির মধ্যে যে দোস্তি রয়েছে, সেই দোস্তিটা প্রকাশ্যে আনতে হবে। একটু সরো। তাদের ভেঙে তুলছে এবং তারা আন্দোলনে বাধা দিচ্ছে। भर करके लेके जाते हैं। देखिए ममता बनर्जी बीजेपी का दलाली कर रही है। और ये देखिए इस तरह से तमाम तस्वीरों को दिखाने की कोशिश कर रहे हैं। आप देखिए यहाँ
বাঙালিদের ওপর অত্যাচার তার প্রতিবাদে সেক্ষেত্রে আপনাদের ওপর কিভাবে আপনারা এই কর্মসূচি পালন করেন? যেহেতু দেখা যাচ্ছে চাপ সৃষ্টি হবে যে রাজভবন যেতে না। দেখুন, নানান রাজ্যে নানান রকম চাপ সৃষ্টি করা হচ্ছে, এটা আপনারা জানেন, দেখছেন সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ প্রিন্ট মিডিয়া সব জায়গায়। এটারই জন্য আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদটা এখন বন্ধ হচ্ছে না, এই প্রতিবাদটা চলতে থাকবে। আমরা বাঙালিদের পাশে আছি। আপনি দেখতে পারবেন ঈশাকান্ত চৌধুরী যদি ফেসবুক পেজ ফলো করেন বা কালকের ইন্টারভিউ দেখেন, একজন মালদা থেকে ওনাকে পাঠানো হয়েছে বাংলাদেশে, ওটার এগেনস্টে ওরা প্রতিবাদ করেছেন। উনি চিঠি লিখেছেন, ওম বিড়লাকেও চিঠি লিখেছেন এবং পুলিশকেও চিঠি দিয়েছেন, মিনিস্ট্রিকেও চিঠি দিয়েছেন। এর সাথে সাথে অন্য রাজ্যেও যে গুরুগ্রামে একটা লোককে মালদার ধরা পড়ে গিয়েছিল, পুলিশ ধরেছিল, ওকেও চিঠি লিখে ছাড়ানো হয়েছে। তো আমরা তো নানান রাজ্যে নানান ভাবে থাকছি এবং ইউথ কংগ্রেস আমরা একটা বসে কথা করছি যে একটা বাঙালিদের জন্য একটা ইউথ হেল্পলাইন আমরা কংগ্রেসের দিয়ে তৈরি করব, যে যদি কারো কোথাও প্রবলেম হয় ওই হেল্পলাইনে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা ওদের সাহায্য করতে পারি। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। এবার পশ্চিমবাংলার বিজেপি কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন গ্রাম চলো অভিযানে। ফারাক্কা বিধানসভার বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশ্চিন্দা গ্রামে দেখা গেল 32 ও 33 নম্বর বুথে গ্রাম চলো অভিযানে বিজেপি কর্মীরা। বিজেপির একনিষ্ঠ কর্মী অমর চক্রবর্তীর নেতৃত্বে এলাকার কর্মীদের নিয়ে গ্রাম চলো অভিযান করেন। অমর চক্রবর্তী জানান, গ্রাম চলো অভিযানে এসেছি বিশেষত গ্রামের যারা নাগরিক আছে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে। তাছাড়া আমাদের কাছে ভোটার লিস্টও আছে, সেই ভোটার লিস্ট নিয়েও আমরা সার্ভে করছি। কারা ফেক ভোটার আছে বা ভুয়ো ভোটার আছে বা ভুতুড়ে ভোটার আছে সেটাও দেখছি এখানে এই নিশ্চিন্দা গ্রামে। এই গ্রাম চলো অভিযানে উপস্থিত ছিলেন ফারাক্কার কনভেনার সুজিত ঘোষ, পূর্ণ ঘোষ, অমিত ঘোষ সহ বুথ কর্মী ও অন্যান্য কর্মীরা। সেই খবর দেখতে থাকুন, এই বিজেপির গ্রাম চলো অভিযানের খবর দেখতে থাকুন, সেই ভুতুড়ে ভোটার খুঁজার অভিযান বিজেপির কর্মীদের দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। এই ভোটের ভোটার তো নাম লালন হালদার, বাবার নাম অনুরাগ হালদার। আর কে আছে ভোটার? ভাই ভোট দেন তো, ভোট দেন তো। সবার ভোট হয়েছে কিনা? কটা ভোট আছে? ভোট দেন। কি নামে আছে ভোট? বললাম না, ভাইয়ের নাম পালন হালদার। এটাই বাড়ি। আর কাউরি ভোট হতে বাকি নাই তো? নাম উঠাতে বাকি নাই তো? ঠিক আছে, এটা এখন ভোটের লিস্টের এটা হচ্ছে, জানেনই তো যে যারা ফেক ভোটার আছে ঘাটপাড়াটাই। আচ্ছা, কটা ভোটার আছে? না না, ঢুকে গেছি। ভোটার লিস্টে নাম আছে তো? সবাই ভোট দেয় তো? সব ঠিকঠাক আছে? আমরা নতুন করে কেউ নতুন আমার বড় দাদার নাই ভোট। কত বছর বয়স? ভোট হয়নি, এখন হয়নি, নাম তোলেনি, বাইরে থাকে। বলবা যে সবাই এসেছিল, ডাকবা। ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ, আধার কার্ড নাই। কবে দিয়েছে? নাম উঠেছে, ভোট দেয়। লিস্টে দেখে নিতে হবে ঠিকঠাক নাম আছে কিনা, যাতে নাম মাত জানা যায়। একটাও হিন্দুদের নাম যাতে না বাদ। কেউ আছে? আমার ভোটার। আর হাজবেন্ডের নাম কি আছে?
ভোট দেন তো? ঝাড়ে গোষ্ঠীর মন্ডল মন্ডল বলার কি আছে? ভোট দেন তো প্রত্যেকবার? ভোট দেন তো আপনারা? মানে এখন দেখতে হবে, এখন যেরকম হচ্ছে ভোটার লিস্টে কাজ হচ্ছে, তো এখন বাংলাদেশি যারা আছে তাদের অনেক ভুয়ো ভোটার ঢুকে আছে। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। রঘুনাথগঞ্জে রাস্তার বেহাল দশার প্রতিবাদে নৌকা বসিয়ে সিপিআইএম এর বিক্ষোভ। তীব্র যানজট শাহজাদপুরে। রাজু শেখ, রঘুনাথগঞ্জ, আমাদের সংবাদদাতা, তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়কের করুণ অবস্থার প্রতিবাদে রাস্তায় নামলেন বাম কর্মী সমর্থকরা। রবিবার সকালে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের শাহজাদপুর ঘোষপাড়া মোড় এলাকায় সিপিআইএম এর ডাকে আয়োজিত এই বিক্ষোভে নৌকা বসিয়ে রাস্তা অবরোধ করা হয়। ক্ষোভে ফেটে পড়েন কর্মী সমর্থকরা, স্লোগানে উত্তপ্ত করে তোলেন এলাকা। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই এই রাজ্য সড়কের অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্ষায় রাস্তাটি কার্যত জলে ডুবে আছে। বড় গর্তে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ, স্কুল পড়ুয়া ও রোগীরা। অথচ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি বলে অভিযোগ। বিক্ষোভ স্থলে জলমগ্ন রাস্তায় বসে সিপিআইএম নেতৃত্ব প্রতিবাদ জানান। তীব্র স্লোগান তোলেন তারা রাজ্য সরকারের বিরুদ্ধে। পথ অবরোধ ঘিরে ব্যাপক জঞ্জাট সৃষ্টি হয় গোটা শাহজাদপুর মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রশাসন, যদিও দীর্ঘক্ষণ ধরে চলা এই আন্দোলনের জেরে নাকাল হয়ে পড়েন যাত্রীরা। বাম নেতৃত্বের হুঁশিয়ারি, অবিলম্বে রাস্তা মেরামতের কাজ না হলে আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। দেখতে থাকুন এই সারা পশ্চিম বাংলা ব্যাপী এই রাস্তা নিয়ে হচ্ছে তীব্র প্রতিবাদ। এই 15 বছরের মমতা ব্যানার্জির সরকার, এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সরকার, এই দিদির সরকার, এই পিসির সরকার, কংগ্রেস আমলের যে রাস্তা ছিল, বাম আমলের যে রাস্তা ছিল, যে রাজ্য সড়ক ছিল, যে গ্রামীণ সড়ক ছিল, সেই সড়ককে রক্ষা করতে পারেনি। সমস্ত রাস্তার বেহাল দশা গোটা রাজ্য জুড়ে। এই বাঁকুড়া জেলারও অবস্থা সেই রকম, কোনো রাস্তার কাজ হচ্ছে না। পিডব্লিউডি দপ্তর বলছেন দপ্তরে টাকা নেই। যে কাজ কন্ট্রাক্টররা করেছে তাদেরকে আমরা বিল মেটাতে পারছি না। তাহলে কেন্দ্রীয় সরকারের দেয়া এই কোটি কোটি গ্রামোন্নয়ন দপ্তরের টাকা কোথায় যাচ্ছে? তাহলে কি প্রশ্ন করা যায় না? পশ্চিম বাংলার মানুষ এই প্রশ্ন করতে পারে না, আন্দোলনকারীরা এই প্রশ্ন করতে পারে না যে এই পিডব্লিউডি দপ্তরের টাকা এই মমতা ব্যানার্জি অন্য পারপাসে খরচা করছেন, অথবা মমতা ব্যানার্জির ভাইরা এই টাকাকে পকড়গত করছেন, যার ফলে পশ্চিম বাংলার গ্রামোন্নয়নের কোনো কাজ হচ্ছে না, রাস্তাঘাটের কোনো কাজ হচ্ছে না, রাস্তাঘাটের বেহাল দশা। অথচ মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতার আসার আগে বলেছিলেন পশ্চিম বাংলাকে সোনা দিয়ে মুড়ে দেবেন, পশ্চিম বাংলার রাস্তাঘাটের উন্নয়ন করবেন। কিন্তু সেই উন্নয়ন কোথায়? এই পশ্চিম বাংলার সরকার এই শিক্ষা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে, এই চাকরি চুরি থেকে আরম্ভ করে এমন কিছু নেই যে করেনি। গরু, কয়লা, বালি সমস্ত ক্ষেত্রে এই ধরনের করছে। শুধু তাই নয়, আবাস যোজনার টাকা মারছে। এই 100 দিনের কাজের টাকা মেরেছিল, হিসাব দিতে পারেনি, তার ফলে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল।
এই 100 দিনের কাজ চালুর জন্য আবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, কিন্তু এই পশ্চিমবাংলার সরকার এখনো সেই কাজ চালু করতে পারেনি। এই যেমন রাস্তার বেহাল দশা, তেমনি মানুষেরও কোনো রোজগারের পথ নেই। দেখতে থাকুন কিভাবে এই 15 বছরে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সরকারের যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তার বেহাল দশার উপরে দাঁড়িয়ে আছে। আমরা বাধ্য করেছিলাম রাজ্য সরকার রাস্তা স্যাংশন করাতে, কিন্তু সেই টাকায় আপনারা ক্যামেরা নিয়ে দেখতে পাবেন যে কটা ইট কুতা ছাড়া কোনো কাজ হয়নি। আমরা ওইখানে দাঁড়িয়ে অবস্থান করছি এবং বলতে চাই, এই রাস্তা মেরামত সংস্কারের টাকা কোথায় গেল? এই টাকা কাটমানি কারা খেলো তার উত্তর দিতে হবে এবং অবিলম্বে এই রাস্তাকে চলাচল যোগ্য করে মানুষের, বিশেষ করে প্রসূতি মায়েদের, অসুস্থ রোগীদের যাতায়াতের যোগ্য করে তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক এই আশ্বাস আমাদেরকে দেবে যে এই রাস্তা অবিলম্বে মেরামত হবে এবং কাটমানি যেটা ইতিমধ্যে তারা খেয়েছে সেই টাকা উদ্ধার হবে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে, আন্দোলন চলবে, লড়াই সংগ্রাম চলবে। আমরা এই পথ থেকে সরব না, কারণ লাল ঝান্ডা জনগণের স্বার্থে, জনগণের জন্য এই লড়াই করছে এবং এই রাস্তা মেরামত করেই আমরা আজকে আমরা এই আন্দোলন শেষ করব। তাই আমরা এখানে দৃঢ় প্রত্যক্ষ, আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। যাদের এই অবস্থানের জন্য কিছুটা সমস্যা হচ্ছে তারা একটু সহযোগিতা করবেন, কিন্তু আপনাদের বৃহত্তর সমাজের স্বার্থে এই লড়াই দীর্ঘস্থায়ীভাবে চলবে যতক্ষণ রাস্তা মেরামত না হচ্ছে। আমি রুহুল আমিন। রাজ্য সড়কে নেমে আমাদের এই রাজ্য সড়ক অবিলম্বে মেরামত করতে হবে, করতে হবে, করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র যুব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাই তো বলি আজকের রাজপথে এসব লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই পথ অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে। আরে তাই তো বলি পিডব্লিউডি অফিসার অবিলম্বে মাধ্যম দিয়ে, কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার বা এখানকার মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব আছেন, ওনার কোনো ভ্রুক্ষেপ নেই, রাস্তা নিয়ে কেউ ভাবছেন না। এই রাস্তা কিছুদিন আগে ভালো করা হয়েছিল, এই বছরই এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। এর অর্থ নিয়ে কাটমানির টাকায় আমাদের মন্ত্রী সাহেবের পকেটে যাচ্ছে, এই টাকার এই তোলা তুলছে। আজকাল রাস্তাঘাট এই অবস্থা হচ্ছে, জনসাধারণ হয়রান হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এবার আমাদেরকে দিনের পর দিন এই টাকা পয়সা লুটপাট করে কাটপানির জন্য সমস্ত কাজ খুব খারাপভাবে করা হচ্ছে। তাই আজকে আমাদেরকে ভোগান্তি ভুগতে হচ্ছে। দুর্নীতি এবং রাস্তা মেরামতের দাবিতে আমাদের এই পথ অবরোধ হবে। এই পথ অবরোধে সমস্ত মানুষকে আমরা সামিল হতে বলবো। এই রাস্তাঘাট সমস্ত, আপনি যেই দলই করেন না কোনো, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, এই রাস্তা দিয়ে যেতেই হয়। প্রতিনিয়ত আমাদেরকে জয়পুর হাসপাতাল যেতে হয়, থানা যেতে হয়, অফিসের কাজ যেতে হয়, বিভিন্ন কাজে আমরা এই ব্যস্ত থাকি। সকাল থেকে রাত 12টা পর্যন্ত সবসময় গাড়ি চলাচল করে, কিন্তু এই রাস্তা দীর্ঘদিন রাত ধরে খারাপ থাকার পরেও ভালো করছে না। তারই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করবো। দেখে সে রাস্তা নাকি টেন্ডার পাস হয়েছে, কিন্তু সেভাবে কাজ হয়নি। সে কাজ দেখে যে কাজ হয়ে গেছে, কিন্তু সেই জায়গায় রাস্তা খাল। আজকে সিপিএমরা তারা রাস্তায় নৌকা ছেড়ে বিক্ষোভ দেখালেন, সেটা হচ্ছে আপনার বিএলআর অফিসের সামনে। দেখেন, সিপিএম এর কথা যত না বলেন ততই ভালো। 34 বছর বাংলাটাকে পেছিয়ে দিয়েছে। চোখে ওই যেমন ঘোড়ার দুদিকে এরকম থাকে, দেখতে পাই না, এই চোখের টুনি, ওদের চোখের টুনি লাগাতে বলেন গা। গ্রামীণ এলাকায় ঝাঁ চকচকে রাস্তা, বর্ষার সময় কোথাও কাদা নেই। আপনাদের একটা কথা বলি, একদিকে গড়বে, একদিকে ভাঙবে। যে জায়গাটার কথা বলা হচ্ছে রাজ্য সড়ক পথ, এখানে পুরো রাস্তা ঝাঁ চকচকে। কর্মক্ষেত্রের কাছে 2-3টি জায়গায় একটু উব্রথব্র হয়েছে। আমাদের অর্ডার হয়ে গেছে, কাজটা তৈরি হবে বলে। বর্ষার সময় আমার সঙ্গে আধিকারিক এসেছিল, এর আগেও আমরা কিছু ইট দিয়ে টেম্পোরারিভাবে, যাতে মানুষের কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমাদের বর্ষা পার হলে, তার কারণ জানেন যে পিচ
হিট করতে গেলে টেম্পারেচার দরকার আছে, বর্ষার সময় পিচের কাজ হয় না, সেই কারণে আমরাই বলেছি যে যাতে কাজটা সঠিকভাবে হয়, বর্ষা পার হলে কাজ শুরু হবে। সেহেতু এখানে ওই রকম এই 34 বছর যারা বাংলাকে লুটে খেয়েছে, কোনো রাস্তাঘাট হয়নি, তাদের কোনো কাজ কাম নাই। এখন ওই কোথায় গর্ত খুঁজবে, ওই আপনাদের নিয়ে যাবে, গিয়ে ওই পুকুরে মাছ ছাড়বে, ওই মাছ ছাড়তে বলুন, ওরা আগামীতে শূন্য হবে। এই যে দিদি এই যে ঘোষণা করেছে সিপিএমের 34 বছর, ওদের তো সরকার কোনোদিন ভাবতে পারেনি যে আপনার পাড়ায় আপনার সমাধান, প্রতিটি বুথে 10 লক্ষ টাকা। গ্রামের কোনো রাস্তাঘাটের কাছে থাকবে? ওদের বলতে লজ্জা করে না? ওদের কথা উত্তর দেওয়ার মতো আমাদের মানসিকতা নয়। ওদের কাজ শুধু মানে পরিচর্যা করা, ভালো দেখতে পায় না। ওদের আর লেন্সের দরকার আছে, লেন্স দিয়ে দেখতে। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার চ্যানেলের দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ডিপো পাড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, এবং এই অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আপনি ভিডিও বানা रहा आदमी तो नहीं है। तार में भी कौन कौन कर रहे हैं। आदमी आग लग रहा है, आदमी वीडियो बना रहा है। साथ में डाला भी फोन लोके लोके एंगल गाड़ी भाग छुड़ी भाग इसको नहीं लगना है। बंद कर दिया बोल दिया बंद कर दिया बोल दिया वीडियो हम कर रहे थे, रोकना इधर देखो खाली होगा तो इधर सब इधर देखो चलो देखो एक लक्ष्य हो। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। পুনেতে দীপু দাসের মৃত্যু সম্পর্কে বিস্ফোরক মন্তব্য রাখলেন কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এবং অরূপ চক্রবর্তী। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। মহারাষ্ট্রের পুনেতে আবার এক রহস্য মৃত্যু। বাঙালি সেখানে কাজ করতে গেছে, ভারতীয়, এবং তার মৃতদেহের যে অবস্থা তাতে দেখে মনে হচ্ছে নানা ধরনের আঘাত আছে। তো বাংলার জলপাইগুড়ির রাজগঞ্জের ছেলে দীপু দাস তার মা রয়েছেন এখানকার বাড়িতে।
তিনি কর্মসূত্রে মহারাষ্ট্রের পুনেতে, ফোন আসে, দুর্ঘটনা ইত্যাদি, কিন্তু তারপর যা খবর পাওয়া যাচ্ছে এবং ছবি দেখে যা অনুমান, আশঙ্কা যে প্রবল মারধর করা হয়েছে, বাঙালি, যেই মুহূর্তে বাংলা ভাষা সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বাংলাদেশি। আমরা তদন্ত চাই কি করে এই রহস্য মৃত্যু হতে পারে, অস্বাভাবিক মৃত্যু হতে পারে। এইভাবে দীপু দাসের অস্বাভাবিক মৃত্যু, এই যে একটা বাতাবরণ চলছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, বাংলা বললেই বাঙালি যারা ভারতীয় তাদের উপরও আক্রমণ, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, তো আবার এই ধরনেরই কোনো মৃত্যু নয় তো, সেই মৃত্যুর একটা অভিযোগ কিন্তু উঠছে। ফলে এর পুরোদস্তুর তদন্ত প্রয়োজন। দীপু দাস অস্বাভাবিক মৃত্যু, জলপাইগুড়ির ছেলে, পুনেতে মৃত্যু, কি করে মৃত্যু হলো, কেন আঘাতের চিহ্ন, এবং বাঙালি, বাংলা বলা টার্গেট হয়েছে কিনা, আমরা পুরোদস্তুর তদন্ত চাইছি। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি, ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে রোহিঙ্গাদের নিয়ে, ভুতুড়ে ভোটার নিয়ে এবং SIR নিয়ে রাজ্য সরকারকে খোঁচা মারলেন। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। চক্রান্ত আজকে মানুষের সামনে মালেগাঁও ব্লাস্টকে কেন্দ্র করে এটিএস এর প্রাক্তন অফিসার মুম্বাই বলছে যে সর্বোচ্চ পুলিশ কর্তাদের পক্ষ থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে মোহন ভাগবতকে ফ্রেম করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। হিন্দু মৌলবাদ, হিন্দু আতঙ্কবাদ, এই যে ন্যারেটিভ কংগ্রেস তৈরি করবার চেষ্টা করেছিল, আদালতের রায় প্রত্যেকের জানা। তার 40 সে এই কাজে মেহবুব মুজাওয়ার এই কাজ করতে অস্বীকার করবার জন্য তার 40 বছরের যে সার্ভিস কেরিয়ার আছে সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল প্রাক্তন কংগ্রেসী সরকার। কিন্তু এই একই মানসিকতা সর্বত্র চলছে। বাংলাদেশি জিহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, এক ভোটারের নাম 4 জায়গায় তুলে ধরা এবং তা নিয়ে আন্দোলন, যে মৃত ভোটারদের নাম রাখতে হবে, মারা গেছে তা বলে কি মানুষ নয়, তাদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে। যেভাবে একটা সাংবিধানিক সংস্থাকে প্রতিনিয়ত তৃণমূল আক্রমণ করে চলেছে শুধুমাত্র নিজেদের একটা ফলস ন্যারেটিভ সেট করবার জন্য, তৃণমূল কংগ্রেসের কারণে আজকে সারা ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, বহু নারী পুরুষ তাদের পুত্র কন্যাকে নিয়ে আজকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এমন কোন দৃষ্টান্ত এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস স্থাপন করতে পারেনি, মানুষের সামনে তুলে আনতে পারেনি, যেখানে বলা হচ্ছে যে শুধু বাঙালি হওয়ার অপরাধে কাউকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা মনে করার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের এই উগ্র প্রাদেশিকতাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ কিভাবে সামনে আনার জন্য বিজেপি কোনো কাউন্টার ন্যারেটিভে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ। এই সরকার একটা প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি ছাড়া মানুষকে কিছু উপহার দিতে পারেনি। 2011 সালের ক্ষমতার তথাকথিত পালাবদলের সময় যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান মমতা ব্যানার্জির কাছে ছিল, আজকে সেই স্লোগানই
তৃণমূল কংগ্রেসের সামনে ঘুরে আসছে, মানুষ কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, সরকারের সমালোচনা করতে চাইছে, কিন্তু কোথাও পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন আগ্রাসন আজকে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রচেষ্টা আমরা গত প্রায় 1 দশক ধরে দেখলাম, বেশি সময়। এখন নতুন হয়েছে নির্বাচন কমিশন। আজকে বিভিন্ন জায়গায় জেলা শাসক বেওলাদের হুমকি দেওয়া হচ্ছে একজনেরও ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায়। আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে একসময় সিপিআইএম এর মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন, আজকে কেন জানি না বিহারের নির্বাচনে ঠিক আগে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তুলে আনার যে প্রচেষ্টা, সেটার কারণে আজকে তারা সরাসরি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে। কংগ্রেসকে মানুষ কার্যত এখন একটা প্যারাসাইটে রূপান্তরিত করে দিয়েছে। শতাব্দী প্রাচীন পার্টি যারা একসময় স্বাধীনতা আন্দোলনের মঞ্চটাকে একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিল, কয়েকটি বিভাজনের পরেও যে কংগ্রেস আসমুদ্র হিমাচলে একমাত্র জাতীয় দল হিসেবে নিজের প্রতিষ্ঠা রাখতে পেরেছিল, সেটা কার্যত এই মুহূর্তে কয়েকটি আঞ্চলিক দলে মুখাপেক্ষী হয়ে, তাদের পরজীবী হয়ে, তাদের উচ্ছিষ্টভোগী হয়ে এখানে বেঁচে থাকতে চাইছে। আর দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের সিপিআইএম তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেন, তাদের কর্মীদের মাথা ফাটে, হাত ভাঙে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করেন, ছাত্রদের, ডিওয়াইএফআই এর কর্মীদের তারা এগিয়ে দিয়ে যান, কিন্তু আবার একই সঙ্গে ইডি সিবিআই এর তৎপরতার বৃদ্ধির কারণে বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা সক্রিয়তার জন্য তারা পার্লামেন্টকে একসঙ্গে অচল করে দেন এবং একসঙ্গে ওয়াকআউট করেন। এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক ছবি। কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে? ফলতা এসইজেড এর যে শিল্পের ইউনিট সেটা অর্ধেকে নেমে এসেছে। 1919 সালে 70টি ইউনিট ছিল ফলতাতে, সেখানে 2024-এ সেটা কমে এসে দাঁড়িয়েছে বাড়ার পরিবর্তে, আমরা তো জানি এগিয়ে বাংলা, বাড়ার পরিবর্তে সেটা এসে গেছে